আজকে আমরা শুরু করব নিউটনীয় মহাকর্ষ এবং গ্রহ উপগ্রহের গতি সংক্রান্ত একদম লাস্ট ভিডিও ক্লাস। এবং আজকে আমরা যে বিষয়গুলো ডিসকাস করব, আজকে কেপলারের যে তিনটে সূত্র আছে তার সমস্ত রকম সূত্রের মতো গাণিতিক রাশিমালাগুলো ক্যালকুলেশন করব। এবং ওর পর আমরা আজকে মুক্তি বেগ সংক্রান্ত সমস্ত কিছু ডিসকাস করবো এবং ওর পর কিছু উপগ্রহের জাস্ট প্রাথমিক বিষয়গুলো ডিসকাস করব। তো চলো শুরু করি। হেডিং লাগাও। আজকে শুরু করব আমরা গ্রহ উপগ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র। গ্রহ উপগ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র। কেপলার সায়েন্টিস্ট আমরা বলছিলাম যে টাইফো ব্রাহের সমস্ত রকম যে স্টাডিগুলো করছিল তাকে পড়ে তার উপর স্টাডি করে তিনটে সূত্র দিয়েছে আমাদেরকে। তিনটে সূত্র খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কনসেপচুয়াল তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম প্রচুর পড়ে এখান থেকে। তিনটে সূত্র লিখে লো। প্রথম সূত্র, ফার্স্ট ল, প্রথম সূত্র, কেপলারের প্রথম সূত্র। প্রথম সূত্রে বলছে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। বুঝলে? বৃত্তাকার নয়, উপবৃত্তাকার। এবং সূর্য ওই উপবৃত্তের অ্যাক্টিভ ফোকাসে থাকে। আগে জাস্ট তিনটা সূত্র পরপর আমরা ব্যাপারগুলো দেখে নিই কী কী আছে, তারপর এই সম্পর্কে ডিটেল ডিসকাস করবার পরে। এবার লিখো সেকেন্ড ল, দ্বিতীয় সূত্র। দেখো এখানে বলছে উপবৃত্তের একটি ফোকাসে থাকে। এরকম কথা কেন বলছে? কারণ উপবৃত্তের দুটো ফোকাস থাকে। আমাদের ম্যাথে আছে উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের দুটো করে ফোকাস থাকে, তার যে কোনো একটাই সূর্য থাকবে। সেকেন্ড ল লিখো, দ্বিতীয় সূত্র। সূর্য এবং কোনো গ্রহের সংযোজক সরল রেখাটি সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তুমি বলবে সময়ের সঙ্গে আবার ক্ষেত্রফলের কি সম্পর্ক? উপবৃত্তাকার কক্ষপথ যদি তুমি এরকম ভাবো, এটা উপবৃত্তাকার কক্ষপথ, সূর্য আছে এখানটাতে, একটা ফোকাসে থাকে, দেখেছে? গ্রহটা ধরো পৃথিবীর কথা ভাবো, পৃথিবী ধরো একদিনে এইখান থেকে আর দূর অব্দি গেছে, তাহলে ও তখন সূর্যের সঙ্গে এই যে সরলরেখাটা যে যোগ ছিল, সেই সরলরেখাটা কতটা ক্ষেত্রফল কভার করছে? এতটা। ওটা একদিনে গেছে। এখন যদি দূরের দিকে থাকে, এখান থেকে ধরো একদিনে এতটা আসছে, ঠিক আছে? তখন ও তো একটা ক্ষেত্রফল তৈরি করবে, ঠিক তো? দেখা গেছে একই সময়ে ওরা একই ক্ষেত্রফল কভার করে। এইটা কাছে ছিল বলে এখানে অনেকটা দূরে গিয়ে ক্ষেত্রফলটাকে বাড়াইছে। এটা দূরে আছে মানে কি আলটিমেট এখানে ক্ষেত্রফল বেশি আছে, ওই জন্য এখানে কম গেছে। দেখছো, সবসময় ওরা ক্ষেত্রফলটাকে কনস্ট্যান্ট রাখবে একই সময়ের অবকাশে। এটা ছিল সেকেন্ড ল। এবার লিখো থার্ড ল, তৃতীয় সূত্র। এর সমস্ত প্রুফ করবে, তো প্রুফ বলিনি, যে স্টেটমেন্টটা হলো প্রুফ, এর পরে করব। কোনো গ্রহের সূর্যের চারিদিকে আবর্তনকালের বর্গ, আবর্তনকাল মানে টাইম পিরিয়ড, তার স্কোয়ার, ঠিক আছে, বর্গ সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের, মানে দূরত্ব যদি এ হয়, ডিস্টেন্সটা মানে সূর্য থেকে পৃথিবী গড় বলছে, গড় এখানে তো কম এখানে বেশি, তাহলে অ্যাভারেজ নিতে হবে আমাকে। তার কিউব, ঘনফল মানে কিউবের সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে?
ঘনফলের সমানুপাতিক। তার মানে কি হলো, টাইম পিরিয়ডের স্কোয়ার বলছে বর্গ, তাহলে টি স্কোয়ার, সেটা প্রপোর্শনাল হবে কার সঙ্গে, দূরত্ব যদি এ হয় তার কিউবের সঙ্গে। আচ্ছা, দূরত্বটাকে এ নয় আর দ্বারা লিখো, ডিস্টেন্স, কারণ আমরা এরপরে পড়বো উপবৃত্তের সেই একটা মেজর অ্যাক্সিস হয় মাইনর অ্যাক্সিস হয়, হ্যাঁ, তার মেজর অ্যাক্সিসটা রেডিয়াস হয় এ, তাহলে এ এসে মিশে যাবে, এটাকে আর রাখো, তাহলে ডিস্টেন্স আর কিউব। এই তিনটা কেপলারের খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট আছে। এবার আমাদেরকে একটা একটা করে ধরে ডিটেল ডিসকাস করতে হবে। চলো একটু ফার্স্ট লটা ডিসকাস করি। কেপলার্স ফার্স্ট ল বলছে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, বলছে উপবৃত্তের শেপটা অনেকটা এরকম হয়, তোমরা জানো। ঠিকঠাক হলো না, বাট চালিয়েও যাবে। এর দুদিকে দুটো অক্ষ আছে, এই দিক বরাবর একটা অক্ষ থাকে, এই দিক বরাবর একটা অক্ষ থাকে, এই তো। এই দিকের অক্ষটাকে বলা হয় মেজর অ্যাক্সিস, এই দিকেরটা, ঠিক আছে। এই যে এতটা যে দূরত্ব এখান থেকে এতটা, এটা হচ্ছে মেজর অ্যাক্সিস। আর এই দিকের যে অক্ষটা আছে এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। এর লেন্থটা হয় এখান থেকে এতটা, এটা হচ্ছে মাইনর। বৃত্ত হলে কি সুবিধা বলো তো, বৃত্ত হলে এই দিকেও যা হতো এদিকেও তা হতো, কিন্তু উপবৃত্ত হলে এই দিকটা ছোট হয়, মাইনরের দিকটা মেজরের দিকটা বড় হয়। আমি ধরি এই সেন্টার থেকে এই দিকের দূরত্ব আছে এ, এই দিকেরটা আছে এ, তাহলে টোটালটা কত হবে 2a। ব্যাসার্ধ কেন্দ্র থেকে দূরত্ব। আর এই দিকেরটা ধরি বি, এটাও বি, তাহলে এদিকটা টোটাল কত হবে 2b। এই যে ছোট ছোট অংশগুলো এতটা এতটা, এগুলোকে বলা হয় সেমি মেজর অ্যাক্সিস। এখান থেকে এতটা, এটা সেমি মেজর, এটা সেমি মেজর, এটা সেমি মাইনর, এটা সেমি মাইনর। উপবৃত্তের সমীকরণ জানো? উপবৃত্তের সমীকরণ যাদের ম্যাথ আছে তারা জানো। উপবৃত্তের সমীকরণ হয় এরকম, দেখো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, উপবৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের সঙ্গে উপবৃত্তের পার্থক্য কী বলো তো? এখানে এ নট ইকালস টু বি, সমান নয় এ আর বি, এটা অনেক বড়, বিটা ছোট। এই বৃত্তের ক্ষেত্রে কি হয়, এ আর বি সমান। আচ্ছা, এখানে এর সঙ্গে বি রিলেশনটা দেখে লো, এরকম রিলেশন থাকে, বি স্কোয়ার সমান হয় এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। ইটা কি, এটা বলা হয় উৎকেন্দ্রতা, এসেন্ট্রিসিটি। এসেন্ট্রিসিটি বাংলা বলা হয় উৎকেন্দ্রতা। ওই ইর মানটাই নির্ভর করে, ইর মানটা ইন্ডিকেট করে যে এই উপবৃত্তটা কতটা থেঁতলা, ঠিক আছে। মানে যদি ইর মান 1 হয়ে যায়, ইর রেঞ্জটা হয় এরকম, সবচেয়ে ভালো হলে 0 হতে পারে। 0 মানে তখন হচ্ছে দুটিটা সমান হয়ে যাবে, এদিকেও যা এদিকেও যা, যেমন বৃত্তের ক্ষেত্রে হয় সেটা। আর সবথেকে ম্যাক্সিমাম হলে 1 হতে পারে। 1 কখন হবে, যদি এই দুটা বাহু একবারে চিপা হয়, যদি গায়ে গায়ে লেগে যায়, তখন হবে 1। এসেন্ট্রিসিটি বলে ওকে, ইর মান। তাহলে তুমি এই সমীকরণ থেকে কি বৃত্তের সমীকরণ পাবে? এটা এখানে আমার দরকার নেই, জাস্ট একটু কৌতূহলের জন্য করতেছি। এখান থেকে বৃত্তের সমীকরণ, বৃত্তের ক্ষেত্রে তুমি কি বললে, এ স্কোয়ার সমান বি স্কোয়ার হবে, এ আর বি সমান হবে। তাহলে যদি সমান হয়ে যায়, দুটাকে তো নিচে কমনলি দিকে গুণ করে দিতে পারি, তাহলে তখন হবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। বৃত্তের ক্ষেত্রে অবশ্যই লিখে রাখবে, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রে, বৃত্তের ক্ষেত্রে ইর মান হয় 0, এসেন্ট্রিসিটি। তুমি দেখো ইর মান যদি এখানে 0 বসাও, তাহলে এ স্কোয়ার সমান বি স্কোয়ার চলে আসবে, দেখছো এইভাবে। এটা হয়ে যাবে বৃত্তের সমীকরণ। তার মানে আমরা নিচু ক্লাসে ইকুয়েশনকে সহজ করার জন্যই হোক বা কনসেপ্টকে সহজ রাখার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে ধরে নিয়েছিলাম যে কক্ষপথগুলো বৃত্তাকার হয়, কিন্তু আলটিমেট বৃত্তাকার হয় না, উপবৃত্তাকার হয়। বৃত্তাকার হলে এই সহজ কেসটা হয়ে যাবে, যেখানে ইর মান 0, কিন্তু আলটিমেট ইর মান 0 নয়, সামথিং আছে, 0 পয়েন্ট সামথিং। এখান থেকে যেটা আমার আসল বের করার উদ্দেশ্য, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ বের করবো আমি, অ্যাঙ্গুলার মোমেন্টাম।
অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ। এমনি ভরবেগ দেখছিলাম সেই পি দ্বারা লিখতাম, পি সমান এমভি হতো, এমভি ভরবেগ, এটা কৌণিক আসবে, কৌণিক ভরবেগ। একে লেখা হয় এল দ্বারা, এল ভেক্টর সমান আসবে আর ক্রস পি। পিটা ছিল এমনি রৈখিক ভরবেগ, আরটা হচ্ছে ওই দূরত্ব বলতে পারো, এভারেজ দূরত্ব, ওটা হয়ে যাবে অ্যাঙ্গুলার। একে তুমি চাইলে একটু কষে নিতে পারো, আমরা রৈখিক ভরবেগ পি সমান কি জানি, এমভি। তাহলে এই মানটা এখানে বসিয়ে দাও, আসবে দেখো আর ক্রস এমভি, এইটা হবে কনস্ট্যান্ট। তখনই হবে যদি এটা একটা নির্দিষ্ট প্লেনের উপরে গতিশীল হয়। তুমি দেখবে যে কোনো গ্রহ উপগ্রহ, এগুলো সেই 3D অ্যানিমেশন দেখালে আরো ভালো বুঝতে পারবে। ধরো সূর্য এখানটাতে আছে, গ্রহটা এই কক্ষপথ বরাবর ঘুরতেছে, এভাবে এভাবে ঘুরতেছে। ওই গ্রহটা দেখবে সবসময় কিন্তু একটা প্লেন বরাবরই ঘুরে, একটা তল বরাবর। যেমন এই বোর্ডটার একটা তল আছে, ঠিক আছে, ধরো মাঝে সূর্য আছে, একটা পৃথিবী, ও হচ্ছে সবসময় এই প্লেন বরাবরই ঘুরবে। কক্ষপথটা হয়তো উপবৃত্তাকার হতে পারে, কিন্তু ও একটা তল বরাবর ঘুরে। আর যে কোনো তলে গতিশীল কোনো যদি গ্রহ থাকে, তার কৌণিক ভরবেগ অবশ্যই কনস্ট্যান্ট হবে, ধ্রুবক হবে, এটা অবশ্যই ধ্রুবক। লিখে রাখো এটা, যে যেহেতু গ্রহ একটি তল বরাবর আবর্তন করে। এই গেল মোটামুটি ফার্স্ট ল নিয়ে ডিসকাস। এবার যাবো সেকেন্ড ল ডিসকাসে। এবার ডিসকাস করব সেকেন্ড ল সম্পর্কে, কেপলারের দ্বিতীয় সূত্র। আচ্ছা, ওটা কি ছিল, সেই ক্ষেত্রফলের ব্যাপারটা আসছিল ওখানে, ঠিক তো? ধরো সূর্য আছে এইখানটাতে, তাহলে এইখানের যেই পরিমাণ ক্ষেত্রফলটা হবে সেটা ইকুয়াল হবে এই দিকের কোনো একটা অংশের ক্ষেত্রফলের সঙ্গে। এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। কিন্তু এটাকে আমি প্রুফ করব কি করে? আমাকে করতে হবে প্রুফ। ধরো এখান থেকে এতটা যাবে, এই তো, এই দূরত্বটা ছিল আর এই পথটা গেছে ধরো ডেল আর গেছে। এটাকে যদি অ্যাপ্রক্সিমেটলি একটা যদি ত্রিভুজ ধরে নিই, এটাকে প্রায় স্ট্রেট লাইন ধরা যায় জোর করে। যদি ধরে নিই, আমি কখন ধরতে পারি, যদি এই দূরত্বটা যদি ছোট হয় তাহলেই ধরা যায়, বেশি দূরে চলে গেলে আর মানে ত্রিভুজ হবে না, মানে স্ট্রেট লাইন হবে না। তাহলে এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয়, এটা ভাবো একটা সেই সমকোণী ত্রিভুজ হয়েছে, এই কোণটা সমকোণ হয়ে গেছে। তাহলে ত্রিভুজের নাম দিয়ে দাও একটা, ধরো এটা ও, এখানে পি ছিল, এখানে পি প্রাইম, তাহলে ও পি প্রাইম ত্রিভুজের ক্ষেত্রফল, কি আছে সূত্র, হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ থাকলো আর বলা যায়, তাহলে আর ইন্টু ডিআর, আর ইন্টু ডেল আর, ভূমি ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল বলছে মানে আমি ডেল এ বলতে পারি। তাহলে এখানে এই যে ক্ষেত্রফলটা হচ্ছে, এটা হচ্ছে ডেল এ পরিমাণ ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে এ দ্বারা লিখে ওর ক্ষেত্রফলের পরিবর্তন বোঝাচ্ছে ডেল এ, ঠিক আছে। আমি আবার কাজ হবে দুদিকে ডেল টি দিয়ে ভাগ লাগাবো, একেও ডেল টি দিয়ে ভাগ, একেও ডেল টি দিয়ে ভাগ। লিখতে পারো উভয় পক্ষকে ডেল টি দিয়ে ভাগ করে পাই। কি পাই দেখো, এদিকটা আসবে ডেল এ বাই ডেল টি, এদিকটা আসবে হাফ আর, এটা আসবে ডেল আর বাই ডেল টি। এবার আমি জাস্ট এখানে লাগাবো একটা লিমিট, কারণ আমি ডেলকে ডি বানাবো, ছোট করবো। কিসের লিমিট না, ডেল টি যদি টেন্ডস টু 0 হয়, মানে এইখান থেকে এখানে যাওয়ার সময়টা যদি খুব ক্ষুদ্র হয়, ক্ষুদ্র হলে তবেই তো এই রাস্তাটা স্ট্রেট লাইন বলতে পারি, বলছিলাম এক্ষুনি। তাহলে ধরলাম ছোট্ট সময়ের জন্য ডেল টি টেন্ডস টু 0, 0 নয়, খুব ক্ষুদ্র সময়ের জন্য। তাহলে তখন আমি এই ইকুয়েশনটাকে লিখতে পারি এইভাবে, ডিএ বাই ডিটি সমান হাফ অফ আর ক্রস ডিআর বাই ডিটি। শুধু ডেলগুলো ডি হয়েছে, এখানে অবশ্যই লিমিট লাগাতে হবে, লিমিট ডেল টি টেন্ডস টু 0-তে। এবার একটা ব্যাপার লক্ষ্য করো, ডিআর বাই ডিটি মানে কি বলে বলো তো, দূরত্ব বাই সময়, এস বাই টি মানে ভি বলে। এই তো, বাহ, বুঝে গেছি। তাহলে হাফ ইন্টু
আর ক্রস ভি বলা যায়? পাশাপাশি উল্লেখ করে দিবে এখানে ভি সমান পাচ্ছি আমি ডিআর বাই ডিটি, এগুলো উল্লেখ অবশ্যই করবে। এবার আমি একে অ্যাঙ্গুলার মোমেন্টাম করার জন্য জোর করে নিচে একটা এম দিয়ে ভাগ লাগিয়ে দিই, তাহলে উপরেটা এম দিয়ে গুণ করে দেবো, হয়ে যাবে ইন্টু আর ভেক্টর ক্রস এম ইন্টু ভি। ঠিক আছে, বুঝতে পারছো? নিচে একটা এম দিয়ে ভাগ করে উপরে একটা এম দিয়ে গুণ করে দিচ্ছি। কেন করছি? কারণ আমি এইটাকে দেখাও লিখতে পারি এবারে এল, অ্যাঙ্গুলার মোমেন্টাম। এদিক দিয়ে হয়নি, সেদিক দিয়ে নিয়ে আসছে জোর করে, আসবে নি দেখা যাচ্ছে, এমনি তো কোনো গল্পই নাই, সেটা এম নিয়ে চলে আসছে। 1/2m, এটা জায়গায় লেখা যায় এল। আর ক্রস দেখো এম ভি মানে কি পি, তো তা পি মানে তো এল লেখা যায়। পাশে এখানে অবশ্যই উল্লেখ করে নেবে যেহেতু এল ভেক্টর সমান আমরা জানি আর ক্রস পি, পি মানে এম ভি বুঝায়। এবার দেখো তুমি ফার্স্ট লতেই বলে আসছো এলটা হয় ধ্রুবক আর বস্তুর ভর তো সবসময় ধ্রুবক, তাহলে টোটালটাই ধ্রুবক। বাহ, তাহলে আমি কি পেয়ে গেলাম? ডিএ বাই ডিটি সমান ধ্রুবক, যেটা আমার প্রমাণ করার ব্যাপার ছিল। ওটাই দেখো ছিল ক্ষেত্রফল পরিবর্তনের হার, দেখছো? ডিএ বাই ডিটি মানে কি? ক্ষেত্রফল পরিবর্তনের হার, সেটা কনস্ট্যান্ট। তার মানে একক সময়ে এখানে যেই পরিমাণ ক্ষেত্রফল কভার করবে, সেই একক সময়ে এখানেও সেই পরিমাণ ক্ষেত্রফল কভার করবে। ক্ষেত্রফল কভার করবে কিন্তু এই রাস্তাটা সেম হবে না, কারণ আমরা এরপরে যেটা অ্যানিমেশন দেখবো সেখানে পরিষ্কার দেখা মানে বুঝতে পারবে, যখন গ্রহ কাছ দিয়ে যায় তখন এখানে স্পিড বেড়ে যায়, স্পিড বেড়ে যায় বলে তো তবে ক্ষেত্রফলটা কভার হবে। আর দূরে যখন যায় তখন স্পিড কমে যায়, কারণ এখান থেকে ডিস্টেন্স বেশি মানে কি ক্ষেত্রফলটা বেশি পাবে ও, তাহলে ওকে কম যেতে হবে রাস্তা। তাহলে এখান থেকে ওটাই বলে দাও যে সুতরাং ক্ষেত্রফল পরিবর্তনের হার অপরিবর্তিত থাকে। তাহলে তুমি ম্যাথ করার জন্য এরকম ইকুয়েশন লিখতে পারো dA1 বাই dt1 সমান dA2 বাই dt2। যেমন সেই পিভি সমান ধ্রুবক করে লেখা যায় p1 v1 সমান p2 v2, তেমনি এটা সমান লেখা যায় এটা। মনে রাখবে তাহলে এই যে প্রুফটা করলাম এটা বেসড অন করলাম ওই কৌণিক ভরবেগ সংরক্ষণ থেকে, কৌণিক ভরবেগ সংরক্ষণ নিয়ম অনুসারে বা সেই নিয়ম লাগিয়ে। তোমাকে পরীক্ষার ডিরেক্ট এরকম প্রশ্ন দিবে যে গ্রহ উপগ্রহের কৌণিক ভরবেগ সংরক্ষণ নিয়ম থেকে তার দ্বিতীয় সূত্র প্রমাণ করো। ঠিক আছে, এই প্রুফটা করতে হবে। এবারে করব থার্ড ল, কেপলারের তৃতীয় সূত্রের আলোচনা। হ্যাঁ, সেই এখানে সূত্রটা কি ছিল? সেই টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব ছিল, সেটা প্রুফ করতে হবে। যে কোনো জায়গায় তুমি সূর্যকে ধরে নিতে পারো, তোমার অসুবিধা নেই। আচ্ছা, আমরা মহাকর্ষ সূত্র থেকে এফ এর মান কি জানতাম? জি এম এম বাই আর স্কোয়ার, মহাকর্ষ বলের সূত্র এটা ছিল। আগের চ্যাপ্টারে সে বৃত্ত গতিতে পড়ছিলাম, সেখানে বলছিলাম যে কোনো বস্তুকে বৃত্তপথে ঘোরাতে গেলে অবশ্যই তাকে অভিকেন্দ্র বল দিতে হবে। অভিকেন্দ্র বল না দিলে কেউ কখনো বৃত্তপথে ঘুরতে পারে না, সে সোজা লাইনে বেরিয়ে যাবে। বুঝতে পারছো? যেমন পৃথিবী ঘুরতেছে এখন, অভিকেন্দ্র বল যদি কখনো না পায় তাহলে ও বৃত্তপথে আর ঘুরবে না, সোজা বেরিয়ে যাবে একদম। তাহলে অভিকেন্দ্র বল এখানে কে দিবে ওকে? এই মহাকর্ষ বলটা। মহাকর্ষে আকর্ষণ আছে বলে ভিতর দিকে কেন্দ্রের দিকে, ওটাই হচ্ছে ওকে অভিকেন্দ্র বলের যোগান দেয়। বুঝতে পারছো? তাহলে এখানে ভিতর দিকে একটা কাজ করবে অভিকেন্দ্র বল, মানে গ্রহ যদি এখানে থাকে এই দিক বরাবর কাজ করবে ভিতর দিকে। অভিকেন্দ্র বলের সূত্র কি ছিল? এম ভি স্কোয়ার বাই আর, মনে পড়ে? তাহলে এখানে ভিতর দিকে অভিকেন্দ্র বলটা এই নক্ষত্র আর গ্রহের মধ্যে আকর্ষণ বলের সঙ্গে সমান হবে। আকর্ষণ বল ছিল এইটা, এটা ছিল অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বলটা জানতাম সবসময় ভিতর দিকে কাজ করে, তাহলে সেই বলটাই হবে এখন ওই মহাকর্ষ বলের সঙ্গে সমান। তাহলে এখানে দেখো আর আর কাটবে, এম এম কাটবে, তাহলে থাকে এদিকে থাকে জি এম বাই আর, ওদিকে থাকে শুধু ভি স্কোয়ার। হ্যাঁ, সব তো কেটে যাবে। এই দেখো না, আর আর স্কোয়ারটা কাটবে, এই স্মল এম কাটবে। আবার ভি সমান কি হয়? সরণ বাই সময়। সরণ মানে আর এক চক্করের সরণ। তুমি যদি এটাকে, যেহেতু গড় দূরত্বের কথা বলা আছে, গড় দূরত্ব মানে তুমি বৃত্ত ধরে লো, বৃত্তের রাস্তা মানে কি? পরিসীমা। বৃত্তের পরিসীমা মানে 2 পাই আর, তাহলে দূরত্ব হবে 2 পাই আর, আর সময় লাগবে ধরো টি,
পর্যায়কাল যেটা এক চক্কর লাগাইলে। তাহলে এখানে ভির জায়গায় এই মানটা বসাও, তাহলে হবে 4 স্কোয়ার আছে 4 পাই স্কোয়ার আর স্কোয়ার বাই টি, টি স্কোয়ার আসবে। আচ্ছা তাহলে টি স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে আসো, আসবে দেখো জিএম বাই আর টি স্কোয়ার সমান ওদিকে আসবে 4 পাই স্কোয়ার আর স্কোয়ার আসছে। এই জিএম কে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে এদিকে টি স্কোয়ার সমান আসবে 4 পাই স্কোয়ার, এই আরটা ওদিকে গেলে আর কিউব হবে, এই আরটা ওদিকে যাবে আর আর স্কোয়ার ছিল, তাহলে জিএম এটা নিচে নামবে এদিকে বাই জিএম ইন্টু আর কিউব। তাহলে হলো টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব, কারণ এগুলো তো সব ধ্রুবক। টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব, তার মানে তুমি বলতে পারো টি স্কোয়ার বাই আর কিউব সমান ধ্রুবক। এই রেশিওটা ধ্রুবক হয় টি স্কোয়ার বাই আর কিউবের। তুমি দুটো ডিফারেন্ট গ্রহের জন্য এরকম ইকুয়েশন অঙ্ক করতে পারো, T1 স্কোয়ার বাই R1 এর কিউব সমান T2 স্কোয়ার বাই R2 এর কিউব। এটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করার জন্য। ধ্রুবক আছে মানে কি রেশিওগুলো সব সমান হবে, চলবে। এই মোটামুটি ছিল কেপলারের 3টা সূত্রের প্রমাণ। এইবারে ডিসকাস করব মুক্তিবেগ সংক্রান্ত। মুক্তিবেগ খুব ইন্টারেস্টিং একটা বিষয়। মুক্তিবেগ যাকে ইংলিশে বলা হয় এসকেপ ভেলোসিটি, এসকেপ ভেলোসিটি, এসকেপ করে যাবে, তার মানে বলে না পৃথিবী থেকে মুক্তি লাভ করে ফেলছে। হ্যাঁ সেই সেই ব্যাপার হবে, মানে মুক্তি লাভ মানে যে কোনো গ্রহ থেকে, ধরো পৃথিবীর কথাই ভাবো, তুমি পৃথিবী আছে এখানে, তুমি পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা বস্তুকে এমন জোরে ছুঁড়লে যে এত দূরে পৌঁছাইছে যেখানে আর মানে পৃথিবীর আকর্ষণ বল নেই, তাহলে সে আর এখানে ফেরত আসবে না। তাহলে তুমি কি বলবে, যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে ছুঁড়লে সে মহাকর্ষ আকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে যায় ওই পার্টিকুলার গ্রহের জন্য, ঠিক আছে? তাহলে সেই বেগটাকে বলবে তুমি মুক্তিবেগ। অবশ্যই ন্যূনতম, কারণ ওর থেকে বেশি দিলে তো পালিয়ে যাবে। যে মিনিমামটা দিলে ও আর ফেরত আসবে না, সেটা হচ্ছে মুক্তিবেগ। বাসে ভাড়া 10 টাকা, তুমি যদি জোর করে বলো কাকা তুমি 15 টাকাই লো, সে কি লিবে নি? লিবে, কিন্তু মিনিমাম তাকে 10 টাকা ভাড়া দিতে হবে। এই হচ্ছে সেই ব্যাপার। যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে ছুঁড়লে, কোনো বস্তুকে ছুঁড়লে ওই বস্তু পৃথিবী বা অন্য কোনো গ্রহের, কারণ সব গ্রহের তো সমান হবে না, পৃথিবীর একরকম হবে, চাঁদে হলে একরকম হবে, বা মঙ্গলে হলে একরকম হবে, ঠিক আছে? পৃথিবী বা অন্য কোনো গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠ থেকে মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যাবে। ধরো পৃথিবীর আকর্ষণ বলা আছে এই এরিয়া জুড়ে, এতটা অবধি ওর ক্ষেত্র, ওর ক্ষেত্রের বাইরে চলে যাবে। পৃষ্ঠ থেকে মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যাবে, বাইরে চলে যাবে। সেই ন্যূনতম বেগকে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি বলে। মুক্তিবেগ বলে। পৃথিবীর ক্ষেত্রের মধ্যে থাকলে পৃথিবী তাকে কন্ট্রোল করে, পৃথিবী আবার টেনে নিবে ওকে, কিন্তু পৃথিবীর কন্ট্রোলের বাইরে চলে যাবে। এই জন্য কোনো বাচ্চাকে এতটাও স্বাধীনতা দেওয়া উচিত নয় যে আউট অফ কন্ট্রোল হয়ে যায়, ঠিক আছে? সবসময় কন্ট্রোলের মধ্যে রাখতে হয়, নাহলে সেই বাচ্চা মুক্ত হয়ে যাবে, স্বাধীন বাচ্চা, কার কথা শুনেনি। ঠিক আছে, এর একটু ক্যালকুলেশন করে নিতে পারো। রাশিমালা একটু করে রাখো, এই রাশিমালাগুলো দরকার। রাশিমালা, ধরো এটা পৃথিবীর এখান থেকে ব্যাসার্ধ কত আছে? আর আছে।
তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ওই বস্তুর ভর যদি এম হয়, যেই বস্তুটাকে ছুট দিচ্ছ এখন এম ভরের বস্তু, তাহলে ওই পৃথিবীর সঙ্গে বস্তুর মহাকর্ষীয় আকর্ষণ বল নিউটনের সূত্র অনুসারে কী লেখা যায়? বল সমান জি এম এম বাই দূরত্ব আছে, দূরত্ব ধরো এক্স স্কোয়ার ধরে লো, দূরত্ব আছে এক্স ওদের মধ্যে। তাহলে এটা গেল বল। এই বস্তুটাকে ছুটতে গেলে আমাকে কিছু পরিমাণ কার্য করতে হবে, তো কৃতকার্য রাশিমালা কী হয়? বল ইন্টু সরণ। তো বল এটা সরণ ধরো ডিএক্স কিছু ধরে নেবো, তারপর ইন্টিগ্রেশন করে দিলেই হয়ে যাবে। একটা ব্যাপার বুঝো, তুমি যখন প্রথম আগে ছুট দিচ্ছ তখন কেন্দ্র থেকে দূরত্ব কত আছে? আর। যখন তুমি পৃথিবী পৃষ্ঠ থেকে ছুট দিচ্ছ ওটাকে, তখন তুমি কেন্দ্র থেকে কত দূর থেকে ছুট দিচ্ছ? আর থেকে, ব্যাসার্ধ থেকে। যাবে কোথায়? অসীমে চলে যাবে, কারণ আমার ম্যাথমেটিক্যালি এই ফিল্ডটা হয় অসীম পর্যন্ত, ভাবো। তাহলে অসীমের বাইরে চলে যাবে, ভাবো, অসীম চলে যাবে। তাহলে আমাকে দেখো এখানে কৃতকার্য পাবো আমি, কৃতকার্য ডব্লিউ সমান আসবে কত হবে? এটার উপর ইন্টিগ্রেশন, মানে সূত্র তো হয় এফ ইন্টু ডিএক্স, লিমিটটা পড়বে আর থেকে অসীম। এতটা দূরত্ব থেকে ছুটছো তুমি, ওটা বাড়তে 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 অসীম অবধি যাবে, কারণ ফিল্ড অসীম পর্যন্তই আছে বলে ধরা হয় ম্যাথমেটিক্যালি। আর থেকে অসীম লাগাতে হবে ইন্টিগ্রেশন, এফের মান বুঝে তো এটা আছে, তাহলে আর থেকে ইনফাইনাইট। আচ্ছা জিএমএমটা বাইরে বের করলো না, ধ্রুবক আছে, বুঝতে পারছো কি বলছি? জিএমএম এটা তো কনস্ট্যান্ট, ওর উপর ইন্টিগ্রেশন হবে নি, হবে শুধু ডিএক্স বাই এক্স স্কোয়ার। এই ইন্টিগ্রেশন তোমরা আগেও করছো যখন আমরা মহাকর্ষীয় বিভব পড়ছিলাম। ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে হয় -1/x, মনে পড়ে কি? ইন্টিগ্রেশনের নিয়ম ছিল এরকম, দেখো নিচে -2 মানে নিচে স্কোয়ার মানে কি উপরে -2 হবে, তাহলে x -2 ইন্টু ডিএক্স, ওর উপর ইন্টিগ্রেশন করলে হয় x -2 + 1 বাই -2 + 1, এটা ছিল নিয়ম। তাহলে উপরে থাকে তার -1 নিচে -1, তাহলে আসবে -1/x হবে। এই ইন্টিগ্রেশন আগেও করছি, তাহলে এটা আসবে দেখো -GMM ইন্টু 1/, লিমিট আছে ক্যাপিটাল আর থেকে ইনফাইনাইট পর্যন্ত। অ্যাকচুয়ালি এরকম লিমিট ছাড়া এরকম ইন্টিগ্রেশন করা যায় না, এখানে করতে গেলে একটা কনস্ট্যান্ট চলে আসবে, একমাত্র লিমিট পড়লেই তাহলে আর কনস্ট্যান্ট থাকে না। এবার এক্স এর জায়গায় একবার বসবে অসীম, মাইনাস দিয়ে একবার বসবে আর, তাহলে মান বসালে দেখো -GMM 1/∞ -1/r, 1/∞ মানে 0 হয়ে যাবে ওটা, আর এটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে কৃতকার্য ডব্লিউর মান আসবে এখান থেকে, কৃতকার্য ডব্লিউ সমান আসবে GMM/r। এই পরিমাণ কার্য করতে হবে একটা বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে মহাকর্ষ ক্ষেত্রে বাইরে পাঠাইতে গেলে। কিন্তু আমার হেডিং আছে কি বেগ বের করতে হবে, তো হয়ে যাবে। আমরা তো গতি শক্তি রাশিমালা জানি, 12mv²। কৃতকার্য মানে তো শক্তি, তাহলে এই শক্তিকে সেই শক্তির সঙ্গে সমান করে দিলে ভির মান পেয়ে যাবে। একটু এখানটা দেখিয়ে দিচ্ছি দেখো, তাহলে করো ওটাকে গতি শক্তির সঙ্গে সমান করে দাও। গতিশক্তি রাশিমালা হয় 12mv², এখানে v/e² করে দাও, কারণ এটা এসকেপ ভেলোসিটি হয় তো, v/e বলছি, ঠিক আছে, v/e, তো ওটা সমান হবে এইটার সঙ্গে GMM/r। একটা স্মল এম কাটবে, স্মল এম কেটে গেলে তাহলে এখান থেকে VE² সমান আসবে 2GM/r। দেখছো কি, এই 2টাকে হাফটাকে ওদিকে 2 পাঠিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে ভির ফর্মুলা আসবে √2GM/r। এইটা অবশ্যই একটা মুক্তিবেগের রাশিমালা। তুমি এখান থেকে বিভিন্ন গ্রহের মুক্তিবেগ ক্যালকুলেশন করতে পারো। জির মান তো সব জায়গায় সমান, ক্যাপিটাল জি। এমটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর ভর হবে, এটা পৃথিবীর ব্যাসার্ধ হবে, বসে দিলে তুমি মুক্তিবেগ কত হবে পেয়ে যাবে। আমি এখান থেকে একটা বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রে বাইরে পাঠাতে গেলে এই পরিমাণ কার্য করতে হবে। হ্যাঁ, আমি যখন কোনো বস্তুকে ছুঁড়তেছি ওর মধ্যে কী শক্তি আছে? গতিশক্তি। তাহলে ওই গতিশক্তি অবশ্যই কৃতকার্যের সঙ্গে সমান হতে হবে, সেটা সমান করছি। তুমি এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করলে এর মান পেয়ে যাবে, এটা পাবে যে কোনো গ্রহের ক্ষেত্রে। এবার তুমি যদি পৃথিবীর কথা ভাবো,
দেখো আমরা আরেকটা ফর্মুলা জানতাম, gm/r² সমান হতো সেই স্মল জি, মনে পড়ে? এই যে স্মল জির সঙ্গে রিলেশন ছিল এরকম, স্মল জি সমান হতো gm/r²। এখানে একটা আর কম আছে দেখছো নিচে, তাহলে একটা জোর করে অর্ধেক গুণ করে দাও, উপরে অর্ধেক গুণ করে দাও, হবে না? হবে না, একটা অন্য ফর্মে নিয়ে যাবো আর কি। ভি সমান আসবে তাহলে √2gr আসবে। একটু স্টেপ জাম্প করে দিয়েছি, নিচে একটা আর ছিল, তাহলে একটা আরের অভাব, আমি উপরে একটা অর্ধেক গুণ করে নিচে r² করে দিয়েছি, তাহলে এই পুরো পার্টটাই তো লেখা যায় স্মল জি, দেখছো? তাহলে হয়েছে 2gr, বুঝতে পারছো? এটা এখানে রাখার দরকার নেই, বুঝে গেছো? বুঝে দাও। এবার তুমি পৃথিবীর ক্ষেত্রে তাহলে মান বসাও। পৃথিবীর জির মান হয় 9.8, আর তো হচ্ছে 6400 কিলোমিটার, মিটার করে নেবে, পেয়ে যাবে ভির মান। ক্যালকুলেশন করলে এর মানটা আসে এরকম সামথিং, ভির মান 11200 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগের রাশিমালা। একে এইভাবে লিখতে পারো, যদি কিলোমিটার প্রকাশ করলো তাহলে আসবে দেখো 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের রাশিমালা, মানে মুক্তিবেগের মান। তার মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার বুঝো, এই মুক্তিবেগটা দেখো বস্তুর ভরের উপর কিন্তু নির্ভর করে না। তুমি একটা 5 কেজি বস্তুকে পাঠাবে না 50 কেজিকে পাঠাবে, তার উপর নির্ভর করে না, কারণ এটা এম মানে কি, এটা পৃথিবীর ভর আছে, বস্তুর ভর নয়, বুঝেছো? তার মানে 5 কেজিকে পাঠাইতে গেলেও এই বেগ দিয়ে পাঠাইতে হবে, আর 50 কেজিকে পাঠাইতে গেলেও এই বেগ দিয়ে পাঠাইতে হবে। বস্তুর ভরের ওপর ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ড করে না। এই ব্যাপারগুলো জেনে রাখো, কারণ পরীক্ষাতে ওগুলো বলবে আর কি, বলবে যে দেখাও মুক্তিবেগ বস্তুর ভরের ওপর নির্ভর করে না। তো তুমি এই এত অব্দি ইকুয়েশন করে দিবে, বলে দেবে যেহেতু এই ভিটা শুধুমাত্র আর জির উপর নির্ভরশীল, তাহলে বলতে পারি বস্তু ভরের উপর নির্ভর করে না। এরপরে যে বিষয়গুলো রয়েছে আর কি, তোমাদের কৃত্রিম উপগ্রহ সম্পর্কে কিছু জাস্ট প্রাথমিক কিছু জেনে রাখা দরকার, যে কৃত্রিম উপগ্রহগুলো অ্যাকচুয়ালি কী কাজে ব্যবহৃত হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু ওটা অনেক উপরে থাকে, তাহলে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের চাপ কত, টেম্পারেচার কত, সেগুলো তুমি মাপতে পারো ওর সাহায্যে। বা আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ উপর থেকে দেখা যাবে যে এই জায়গাতে নিম্নচাপ তৈরি হচ্ছে বা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এই ধরনের ব্যাপারগুলো পূর্বাভাস পাওয়া যায়। প্লাস আমাদের বর্ডার সিকিউরিটিতে, যেমন ইন্ডিয়া পাকিস্তান বা ইন্ডিয়া চীন, এই বর্ডারগুলোতে ওই উপরের যেগুলো কৃত্রিম স্যাটেলাইট আছে ওগুলো থেকে লক্ষ্য রাখা যায় যে আমাদের প্রতিবেশী দেশরা আমাদের বিরুদ্ধে কিছু আগে থেকে সেনাদেরকে সাজিয়ে রাখছে কিনা। তো এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে এগুলো। দেখো, যখন আমাদের পৃথিবীর চারদিকে কোনো যদি উপগ্রহ ঘুরে, ধরো এটা পৃথিবী আছে, এখন এটা বৃত্তপথ হয়ে গেছে, বাট আমরা এখন কী দেখলাম, যে কোনো গ্রহ উপগ্রহ সব উপবৃত্তাকার পথে ঘুরে, এই তো ধরো এরকম একটা পথে ঘুরতেছে, এটা উপগ্রহ আছে এখানে, বিভিন্ন রকম কক্ষপথে ঘুরে, কেউ এই কক্ষপথে ঘুরে, কেউ এই দিকের কক্ষপথে ঘুরে, ঠিক আছে, কেউ এই দিকের কক্ষপথে ঘুরে, বিভিন্ন দিকে আছে। একটা আদ্রত নয়, উপগ্রহ পাঠাচ্ছে, বিভিন্ন দেশ পাঠাচ্ছে, ভারতের ইসরো পাঠাচ্ছে, সেদিকে নাসা পাঠাচ্ছে, এদিকে জিপসা পাঠাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রশ্ন হচ্ছে ওই উপগ্রহের সর্বোচ্চ বেগ আর সর্বনিম্ন বেগ কত হবে? এই রাশিমালাগুলো খুব গুরুত্বপূর্ণ আর কি, এগুলো খুব ইন্টারেস্টিং। ভিম্যাক্স, ম্যাক্সিমাম বেগের রাশিমালা দেখো প্রায় কাছাকাছি পেয়ে গেছিলাম আমরা, gm/r হতো ওখানে, তাহলে এখানে gm/r মানে দূরত্ব, আর আমরা এখানে জানি এটা হচ্ছে উপবৃত্তাকার পথ, মানে কি এখানে সব জায়গায় দূরত্ব সমান নয়, তাহলে বলতে পারো r × 1 - e হবে সর্বোচ্চ বেগ, আর v মিনিমাম বেগ হবে √gm/r × 1 + e। এগুলোর প্রুফ আর দেখাচ্ছি না, জাস্ট এই রাশিমালাগুলোর একটু জেনে রাখো। মানে এই রাশিমালাগুলো ইউজ করার কথা জানো তো, যেমন কিছুদিন আমাদের যখন সেই চন্দ্রযান 2কে যখন পাঠিয়েছিল, হ্যাঁ, তাহলে যখন চাঁদের কাছে চলে আসে তখন বেগ বেশি হয়, তখন হচ্ছে এই ম্যাক্সিমাম বেগে মানে ছুটবেও, আর যখন চাঁদ থেকে দূরে যাবে বেগ কমে যাবে, তখন হচ্ছে এই বেগে দৌড়াবে। এখান থেকে তুমি ওই কৃত্রিম উপগ্রহের বেগ ক্যালকুলেশন করতে পারো এখান থেকে। এখানে জিএম মানে যদি চাঁদ হয় এটা, তাহলে এটা জি মানে হচ্ছে, জি তো সব জায়গায় কি, এম মানে হচ্ছে চাঁদের ভর হবে, যেই গ্রহের উপরে কাজ হবে সেই গ্রহের বা যেই উপগ্রহের, ঠিক আছে, চাঁদ হোক চাঁদ, পৃথিবী হলে পৃথিবী। এটা তো ছিল উৎকেন্দ্রতা, ব্যাস।